স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে লেকচার নাম্বার 3। তো বন্যার পরে আজকে অনেকদিন পর ক্লাস। তো গত ক্লাসে আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করছি। গত ক্লাসে আমরা খুব সম্ভবত এই আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম, যে বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস আমরা দেখেছিলাম। তো একটু করে এগুলা রিকল করে, যেখান থেকে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা একটু রিকল করে, হ্যাঁ, যে আমাদের আগের দিনের ক্লাসগুলো রিকল করি। যে যে কথাটা খুবই ইম্পর্টেন্ট ছিল লাস্টে গিয়ে বলছিলাম, সে কথাটা হচ্ছে কি, যে আমার যে কোনো গ্যাস, আমাদের যে কোনো গ্যাস, সেই গ্যাসটা কখন আদর্শ হিসেবে আচরণ করবে, কখন আদর্শ হিসেবে আচরণ করবে, শুধুমাত্র দুইটা কন্ডিশনে। কন্ডিশন নাম্বার 1 কি? কন্ডিশন নাম্বার 1 হচ্ছে অতি উচ্চ তাপমাত্রা। আর সেকেন্ড কন্ডিশন কি ছিল মনে করে দেখো, বলেছিলাম কি, নিম্ন চাপ। কেন এই দুইটা কন্ডিশন বলেছিলাম? কারণ এই দুইটা কন্ডিশন যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেখা যাবে কি, গ্যাসের মধ্যে কি থাকবে না, গ্যাসের অণুর মধ্যে কি থাকে না, আন্তঃআণবিক আকর্ষণ বলটা ভালোভাবে কাজ করে না। গ্যাসের অণুর মধ্যে কি কাজ করে না? আন্তঃআণবিক আকর্ষণ বলটা কাজ করে না, বা আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক কমে যায়। আর গ্যাস যদি আদর্শ হয়, আমরা ধরে নিই যে যে কোনো গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল ইকুয়াল টু কত? 0 ধরে নিই আমরা, হ্যাঁ। তো এটাই ছিল আমাদের সব থেকে মেইন কথা। আরও আমরা অনেক কথা পড়েছিলাম, যেমন হচ্ছে কি, গ্যাসের গতিশক্তি এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে কিসের উপরে? টেম্পারেচারের উপরে, হ্যাঁ। এগুলো আমরা সূত্র একটা একটা করে পড়বো। তো আজকের ক্লাসে আমাদের টার্গেটটা কি? আজকের ক্লাসে আমাদের মেইন টার্গেট হচ্ছে এই যে আমরা শুরু করছি যে গ্যাসের, আমাদের কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব। আজকে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি, গ্যাসের গতীয় সমীকরণ। আজকে আমরা কি দেখব? গ্যাসের গতীয় সমীকরণ। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট এবং এটাই হচ্ছে আমাদের বেসিক। এখান থেকে আমরা সামনে আস্তে আস্তে আগাবো। আচ্ছা, তো এই গ্যাসের গতীয় সমীকরণটা কিভাবে বের করা হয়েছে, এটার জন্য আমরা প্রথমে একটা সিনারিও চিন্তা করি, হ্যাঁ। প্রথমে ধরে নাও এখানে একটা ওয়াল আছে। ধরো এটা একটা হচ্ছে ওয়াল। ওয়াল বাদ দাও, এটা হচ্ছে ধরো হচ্ছে যে কি, আমার গ্যাসগুলো একটা কন্টেনারের ভিতরে আছে, হ্যাঁ। তো এটা ধরো কন্টেনারের একটা কি, একটা পৃষ্ঠ, হ্যাঁ। তো এখন দেখো আমার এই কন্টেনারের ভিতরে কি আছে, ধরো একটা গ্যাসের অণু আছে। এটা ধরো একটা গ্যাসের অণু। তো আমি জানি গ্যাসের অণু কি করে। গ্যাসের অণু হচ্ছে যখন সে টেম্পারেচার পায়, সে বিভিন্ন দিকে ছোটাছুটি করে, এবং সে ছোটাছুটি করতে গিয়ে যখন এই যে আমাদের পৃষ্ঠের গায়ে ধাম ধাম করে বাড়ি খায়, তখন কি, সেটাকে আমরা কি বলি? তখন আমরা বলি যে গ্যাসের অণুগুলো পৃষ্ঠের উপরে চাপ দিচ্ছে। তো ঠিক একটা কেস আমরা এখন চিন্তা করতে যাচ্ছি ওইরকম, যে ধরো আমার এই গ্যাসের অণুটা এইখানে আস্তে 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 ধাক্কা খেয়ে আবার ব্যাক চলে গেছে, হ্যাঁ। অর্থাৎ আমি এখন দেখতেছি এমন একটা কেস, যে কেসে গ্যাসের অণুটা আমার পৃষ্ঠ বরাবর আসছে সি ব্যাগে, এবং সে ধাক্কা খেয়ে চলে গেল ভি ব্যাগে। মনে আছে তোমরা ফিজিক্সের মধ্যে পড়ছো যে স্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষের একটা মেইন কথা কি ছিল মনে আছে? যে সে যেই ব্যাগে কোনো একটা জায়গায় বাড়ি খাবে, আবারও সে কি করবে? সেম ব্যাগে কি করবে? ফেরত আসবে। তো এই জন্য আমি এটাকে ভি না বলে কি বলতেছি? সি। এখানে সি জিনিসটাকে লিখে রাখি। সি হচ্ছে কি? সি হচ্ছে গ্যাসের অণুর বেগ। আমি এটাকে সুন্দর করে C1 বলি, হ্যাঁ, তাহলে আরো ভালো হবে, C1। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখানে বুঝে ফেললাম যে এখানে গ্যাসের অণুর বেগটা কি। তো এখন প্রশ্ন হচ্ছে যে কি, আমার একটা কন্টেনারের মধ্যে শুধুমাত্র কি একটা গ্যাসের অণু বলতো, নাকি অসংখ্য? হ্যালো, কথা শোনা যায়? আচ্ছা, তো আমাদের যে কোনো একটা গ্যাসের পাত্রের ভিতর কিন্তু অসংখ্য কি থাকে? গ্যাসের অণু থাকে। তার মানে অসংখ্য গ্যাসের অণুর ব্যাগও কি হবে? যদি একটার ব্যাগ C1 হয়, সেকেন্ডটার ব্যাগ হবে C2, পরেরটার ব্যাগ হবে C3, পরেরটার ব্যাগ হবে C4, এরকম ইটসন। অর্থাৎ আমার একটা গ্যাসের পাত্রের ভিতরে দেখা যাবে বিভিন্ন ধরনের অণুর বিভিন্ন ধরনের কি আছে? ব্যাগ আছে। তো আমরা কি করি, এই যে গ্যাসের অণুগুলার মধ্যে যে
ব্যাগ আছে সেই ব্যাগগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে প্রথমে ভাগ করে ফেলি। প্রথম ক্যাটাগরি লিখো, প্রথম ক্যাটাগরিকে আমরা বলতেছি গড় ব্যাগ, প্রকাশ করা হয় সি এ দ্বারা, এভারেজ। সেকেন্ডটাকে বলা হয় বর্গমূল গড় বর্গবেগ, বর্গমূল গড় বর্গবেগ প্রকাশ করা হয় সি আর এম এস দ্বারা। আরেকটা নতুন একটা ব্যাগ আছে যেটাকে আমরা বলি কোন একটা গ্যাসের সম্ভাব্য ব্যাগ, এটাকে আমরা বলি সিএম। তো এখন আমাদের এই যে গ্যাসগুলো যে কন্টেনারের মধ্যে থাকে তাদের সবগুলা গতিকে তো আমাদের একসাথে স্টাডি করা সম্ভব না, তাই আমরা কি করি এই গতিগুলাকে এই তিনটা ভাগে ভাগ করে ফেলি। যেমন প্রথমটা হচ্ছে গড় বেগ। এখন দেখো তো আমাদের এখানে কিন্তু এক একটা গ্যাসের অনুর এক একটা বেগ, দেখো একটা হচ্ছে C1, একটা হচ্ছে C2, একটা C3। এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে দেখি বড় তো ওভারঅল মানে হচ্ছে আমার এই যে কন্টেনারের ভিতরে যে গ্যাসের অনুগুলো আছে দেখি তাদের বেগটা কত। এখন তুমি বলতে পারো ভাই এখানে তো এক একজনের এক এক রকম অবস্থা, আমি আপনাকে কেমনে করে বলি। তো মনে করো দেখো তো আমরা যখন ক্লাস 6-7-এ পড়তাম আমাদের জিজ্ঞেস করা হতো দেখি বলো তো এই ক্লাসের গড় বয়স কত। কারণ কি, কারণ দেখা যাচ্ছে ওই ক্লাসের সবার কিন্তু বয়স প্রায় কি কাছাকাছি, কারো 1 বছর বেশি বা কারো 1 বছর কম, বাট মোটামুটি ম্যাক্সিমামের বয়স কি ছিল, সেম ছিল কিনা বলো। তো এখানেও সেম টু সেম যে আমার এক একটা গ্যাসের ব্যাগ এক এক রকম হলেও দেখা যায় কি ম্যাক্সিমাম গ্যাসের ব্যাগটা একটা নির্দিষ্ট দিকে কি করে, একটা নির্দিষ্ট দিকে যায়। ফর এক্সাম্পল ধরো আমার একটা গ্যাসের অণু কত 3, একটা 4, একটা 5, একটা 2, এরকম ধরো বিভিন্ন ব্যাগ আছে। তো দেখা যাচ্ছে কি সবগুলা যোগ করলে আমি একটা ভ্যালুর মতো পাবো, যে ভ্যালুটা কি করবে সবার কাছাকাছি হবে। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা ইউজ করি কি গড় ব্যাগ। তাহলে বলো তো গড় ব্যাগ ইউজ করা হয় কেন, যেন একটা কি পাওয়া যায়, যেন ওভারঅল একটা ধারণা পাওয়া যায়, যেন ওভারঅল একটা ধারণা পাওয়া যায় কি নিয়ে, ব্যাগ নিয়ে, যেন ওভারঅল একটা ধারণা পাওয়া যায় কি নিয়ে, আমাদের এই যে ভেলোসিটি আছে গ্যাসের অণুগুলো একটা ধারণা যেন পাওয়া যায়। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা এই যে আমরা এখন ধারণাটা যে পাইলাম এই ধারণাটা কি বেশি পরিমাণের কি, এই যে আমরা যে ধারণাটা পাইলাম এই ধারণাটা কি তোমার সূক্ষ্ম হইল? আসলে সত্যি কথা বলতে গেলে এই ধারণাটা আসলে সূক্ষ্ম ধারণা না, কিংবা তুমি বলতে পারো এই যে ধারণা যেটা আমরা পাইলাম যে এই ধরো 2 যোগ 4 যোগ 6। আচ্ছা সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বলি, দাঁড়াও। ধরো আমার গ্যাসের পাত্রে, ধরো কথার কথা যে আমার গ্যাসের পাত্র ধরলাম এখানে 3টা অণু আছে, হ্যাঁ ধরলাম প্রথম অণুর বেগ হচ্ছে কত 2 মিটার পার সেকেন্ড, সেকেন্ড অণুর বেগ কত 4 মিটার পার সেকেন্ড, থার্ড অণুর বেগ কত 6 মিটার পার সেকেন্ড। তো এখন আমাকে বলতেছে যে এই কন্টেনারের মধ্যে যে গ্যাসের অণুগুলো আছে তাদের ওভারঅল বেগ কত হইতে পারে। তো তুমি বললা যে আচ্ছা যেহেতু 2 সাইজ এক কাজ করি সবগুলারে যোগ করে কত দিয়ে ভাগ করে দিই, আমরা 3 দিয়ে ভাগ করে দিই। তাহলে এখানে কত হবে, এখানে 4 6 10, এখানে হচ্ছে 12, 12 ডিভাইড বাই 3, তাহলে কত হচ্ছে, তাহলে ওভারঅল হচ্ছে কত 4 মিটার পার সেকেন্ড। তুমি বললা যে কি হ্যাঁ এই যে আমার কন্টেনারের মধ্যে যে গ্যাসের অণুগুলো আছে তাদের বেগ কত, তাদের বেগ হচ্ছে দেখে 4 মিটার পার সেকেন্ড। তো এখন দেখো তো তুমি দেখতেছো একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4, একটা হচ্ছে কত 6। দেখো তো 4-এর সাথে কিন্তু মোটামুটি এটা ম্যাচ খাচ্ছে, এই দুইটা কিন্তু অত বেশি ম্যাচ খাচ্ছে না। হ্যাঁ আরো সুন্দর করে যদি বলতে চাই, এই দেখো তো আমার এই গ্যাসের পাত্রে উচ্চ বেগে আছে কয়টা, আমার এখানে উচ্চ বেগে আছে কয়টা, মানে হাইয়েস্ট বেগে আছে 2টা। তো দেখো তো এই 4 মানটা কি এই দুইটার মধ্যবর্তী কোনো ভ্যালুর মধ্যে পড়তেছে, বলো তো না, পড়তেছে না। তার মানে আমি জানি যে এখানে হাইয়েস্ট ভেলোসিটি কয়টা, আমি এখান থেকে দেখতেছি উচ্চ বেগ হচ্ছে কয়টা, উচ্চ বেগ হচ্ছে 2টা, কি কি 4 এবং 6। কিন্তু দেখলাম আমার গড় করলে যে মানটা আছে ওটা কিন্তু এদের মধ্যবর্তী আসে না। তার মানে গড় যদি আমি করি তাহলে কিন্তু আমি একটা ধারণা পাচ্ছি, কিন্তু এটা কিন্তু কেমন ধারণা হচ্ছে না, এটা কিন্তু একটা ভালো বা গুড একটা অ্যাজাম্পশন আমাকে দিচ্ছে না, এটা আমাকে একটা ভালো ধারণা দিচ্ছে না। তখন বিজ্ঞানীরা চিন্তা করতেছে যে আচ্ছা বলো তো তাইলে এমন কি আমরা একটা ওয়ে আবিষ্কার করতে পারি যে ওয়েটা করলে যে আমার এই ভ্যালুটা আসবে এটা যে কাছাকাছি আসতে পারে। তখন তারা চিন্তা করতেছে কি করা যায়। এরপরে তারা চিন্তা ভাবনা করলো আচ্ছা কাজ করি, আচ্ছা এখানে ব্যাগ কয়টা 3টা আছে, হ্যাঁ দেখ কাজ তুমি ব্যাগ 3টারে বর্গ করো, 2 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 6 স্কোয়ার। আচ্ছা করলাম, এরপর তুমি কি করো এটাকে
3 দিয়ে ভাগ করো, কারণ এখানে অণু আছে কয়টা? 3টা। আচ্ছা, করলাম। এরপর তুমি এক কাজ করো, এই সম্পূর্ণ ভ্যালুটাকে তুমি রুট ওভার করো। এখন সে বলতেছে আমি রুট ওভার করবো কেন? তো বলছে করে দেখো না কি হয়। আচ্ছা, তো সে যখন এই জিনিসটা ক্যালকুলেট করলো, ক্যালকুলেট করার পর ভ্যালু পাইলো 5.14 মিটার পার সেকেন্ড। আচ্ছা স্যার দেখো তো, এখন এই যে ভ্যালুটা আসছে 5.14, এটা দেখো তো স্যার, আমার যে দুইটা হাইয়েস্ট ভেলোসিটি আছে উচ্চ বেগ 4 এবং 6, দেখো তো স্যার এটা কি 4 থেকে 6 এর মাঝামাঝি আছে কিনা? তার মানে এই ভ্যালুটা আমাকে ধারণা দিচ্ছে যে আমার গ্যাসের অণু যেগুলো আছে তারা কিন্তু এই মোটামুটি একটা রেঞ্জের মধ্যে হইতে পারে। তার মানে এই মানটা কিন্তু আমাকে 4-এর থেকে কি দিচ্ছে? বেশি পরিমাণ সূক্ষ্ম একটা কি দিচ্ছে? ধারণা দিচ্ছে না, বা একটা অনেক ভালো একটা অ্যাজাম্পশন দিচ্ছে না? তো এই যে কাজটা করলাম, এখানে কি করছি দেখো তো, আমি এখানে প্রথমে একটা বর্গমূল করছি। কি করছি? বর্গমূল করছি। বর্গমূল করার আগে কি করছি? বর্গ করছি কিনা বলো? তো এই জিনিসটাকে শর্টকাট নাম বলা হয় দেখো বর্গমূল, আর 3 দিয়ে ভাগ মানে কি? গড় কিনা বলো? 3 দিয়ে ভাগ মানে কি? গড়। আর সবগুলো কি করছি? বর্গ করছি না? বর্গ বেগ। তো এই জিনিসটা একটা নাম আছে যেটাকে আমরা বলি কি? বর্গমূল গড় বর্গবেগ। এটা খুব একটা ওয়ার্ড একটা নাম। এটাকে ইংলিশে বলা হয় রুট মিন স্কোয়ার। রুটের আর, মিনের এম, স্কোয়ারের এস, আরএমএস। অর্থাৎ আরএমএস ভ্যালু মানে কি? আরএমএস ভ্যালু মানে তোমাকে যে ব্যাগগুলো দেওয়া থাকবে এগুলোর স্কোয়ার করবা, স্কোয়ার করে যতটা তত দিয়ে ভাগ করবা, একটা রুট করে দেবা, শেষ। তার মানে আমার কনভেনশনাল গড় এবং আরএমএস ভ্যালু, এই দুইটার মধ্যে সব থেকে ভালো বা সব থেকে সূক্ষ্ম ধারণা আমাকে কে দেয়? সেটা হচ্ছে এই আরএমএস। এই আরএমএস আমাকে কি দেয়? একটা ওভারঅল একটা ভালো ধারণা দেয়। ওভারঅল একটা ভালো ধারণা দেয়। এখন তুমি বলতে পারো ভাই এটা তো এত ভালো হয় নাই, 5.14, 4 এবং 6 এর মাঝখানে তো ধরেন 5.5ও হয় কিংবা 5.4ও হয়, এটা তো ভালো আসে নাই। এখন চিন্তা করে দেখো, আমি এখানে অণু নিছি কয়টা? 3টা। তো 3টার জন্য মোটামুটি ভালো এরকম একটা ভ্যালু আসতেছে। যদি আমি এখানে লক্ষ লক্ষ অণু নিই, আমি যদি এখানে লক্ষ লক্ষ অণু হিসাব করি, তখন দেখা যাবে যে কি তুমি খুব সুন্দর একটা প্রিসাইজ একটা ভ্যালু পাই গেছো। তুমি এখান থেকে খুব সুন্দর একটা প্রিসাইজ একটা ভ্যালু পাই গেছো, যেটা গড় মান থেকে অনেক ভালো। তাহলে বুঝতে পারছো কিনা বলো? তো আমরা এখন দেখো তো, গড় বেগ আমরা কি করতে পারি? একটা ওভারঅল ধারণা পেতে পারি। আর বর্গমূল গড় বর্গবেগ অর্থাৎ রুট মিন স্কোয়ার সিআরএমএস, এটাকে প্রকাশ করা হয় আরএমএস দ্বারা। এই আরএমএস ভ্যালু দিয়ে আমরা কি জানতে পারি? এই আরএমএস ভ্যালু দিয়ে আমরা ওভারঅল এই যে আমার গ্যাসের যে বেগ আছে, যে বেগের একটা ভালো এবং মোটামুটি একটা কি পেতে পারি? সূক্ষ্ম একটা ধারণা পাইতে পারি। কার চাইতে? এই গড় বেগের চাইতে সূক্ষ্ম। বাট এক্সাক্ট তো পাওয়া সম্ভব না, বাট তাও আমরা এই গড় বেগের চাইতে একটা কি করতে পারি? একটা ভালো একটা রেজাল্ট পাইতে পারি। তো এটাকে আমরা বলতেছি সিআরএম, মানে আরএমএস বেগ। আচ্ছা, তো মোটামুটি আমাদের গড় বেগ আর বর্গমূল গড় বেগ এই দুটো দ্বারা ধারণা হয়ে গেছে। এখন আমরা জানবো সম্ভাব্য বেগ কি। আচ্ছা, তো এই সম্ভাব্য বেগ এটা নিয়ে তোমরা খুব সম্ভবত ফিজিক্সের মধ্যে পড়ছো। এই সম্ভাব্য বেগ এটা নিয়ে কাজ করছিল একজন বিজ্ঞানী, তিনি নাম হচ্ছে ম্যাক্সওয়েল। হ্যাঁ, তো ম্যাক্সওয়েল একটা জিনিস দেখছে, সেটা কি? ধরো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলি, ধরো 1 2 3 4 5 6, 6টা ধরো একটা গ্যাস, ধরো আমার একটা চেম্বারের ভিতরে বা একটা কন্টেনারের মধ্যে ধরো 6টা অণু আছে। হ্যাঁ, ধরো এরকম একটা কন্টেনারের মধ্যে 6টা অণু আছে। তো ম্যাক্সওয়েল দেখছে যে কি এখানকার ম্যাক্সিমাম সংখ্যক অণু, এখানকার ম্যাক্সিমাম সংখ্যক অণু বলতে ধরো এখানকার এই 4টা অণু, হ্যাঁ, দেখা যাবে এই 4টা অণুর বেগ, দেখা যাবে কি এই 4টা অণুর বেগ একটা নির্দিষ্ট তাপমাত্রায় এদের বেগের মানটা নির্দিষ্ট। যেমন ধরো এটার মান যদি 2.4 হয়, এটার মান হবে 2.8, এটার মান হবে কত? 2.6, এটার মান কত? 2.5। আর ধরো এই অণুর ভেলোসিটি কত? ধরো 1, এটার ভেলোসিটি কত? ধরো হচ্ছে 5। অর্থাৎ আমি যদি একটা গ্যাসের একটা পাত্র নিই, ধরো সেখানে 5টা কি আছে? গ্যাসের অণু আছে। তো এই 5টা গ্যাসের অণুর মধ্যে দেখা যাবে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, আই রিপিট কথাটা খেয়াল রাখতে হবে কিন্তু, যে কোনো তাপমাত্রায় না, একটা নির্দিষ্ট তাপমাত্রায় দেখা যাবে কি একটা নির্দিষ্ট টেম্পারেচারে দেখা যাবে ম্যাক্সিমাম অণুর তাপমাত্রা দেখো, ম্যাক্সিমাম অণুর বেগ দেখো একটা ফিক্স বা একটা হচ্ছে দিকে একটা নির্দিষ্ট দিকে ঝুঁকে গেছে কিনা দেখো, সবগুলা 2.4 2.8 2.6 2.5। হ্যাঁ, তো এই জিনিসটাকে বলা হচ্ছে সম্ভাব্য বেগ। সম্ভাব্য বেগ মানে কি? কিছুই না, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায়
যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় ম্যাক্সিমাম অণুর বেগ একটা ফিক্স মানের দিকে ঝুঁকে থাকে, একটা ফিক্স মানের দিকে কি থাকে, ঝুঁকে থাকে। তো এই যে মানের দিকে ঝুঁকে থাকে সেটাকে আমরা বলতেছি কি, সম্ভাব্য বেগ। এগুলো ফিজিক্সে মোটামুটি ডিটেলসে পড়ানো হয়, জাস্ট আমি একটু একটু করে তোমাকে ওভারভিউ দিচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তো সম্ভাব্য বেগ বুঝতে পারছি কিনা বলে একটু করে, জাস্ট ধারণাটা বুঝলে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা যেখানে ছিলাম একটু আবার ওখানে ফেরত যাই। তো আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, আমরা আজকে ডিরাইভ করব যে গ্যাসের গতীয় সমীকরণ ডিরাইভ করব। গ্যাসের গতীয় সমীকরণ মানে কি জানো, আমরা এখানে এই যে গ্যাসের যে গতি আছে, আমি অ্যাকচুয়ালি গ্যাসের গতির সাথে যে প্যারামিটারগুলো আছে কি কি, যেমন চাপ, আয়তন, তাপমাত্রা, আমি এগুলো সম্পর্ক করতে যাচ্ছি। আবার বলতেছি গ্যাসের গতীয় সমীকরণ মানে কি, গ্যাসের গতীয় সমীকরণ মানে হচ্ছে আমি গ্যাসের গতির সাথে আমার যে গ্যাসের প্যারামিটারগুলো আছে, চাপ, আয়তন, তাপমাত্রা, তাদের একটা আমি কি করতে যাচ্ছি, একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, তো আসো এখন আমরা সেই সম্পর্কটা একটু দেখি। তো এখন যদি আমি সেই গতীয় সমীকরণটা দেখতে চাই, এটার ডেরিভেশন তোমাকে দেখাবো না, কারণ ডেরিভেশনটা ফিজিক্সে করাই দেয় স্যাররা এবং লাগে না কেমিস্ট্রিতে। সেই গতীয় সমীকরণটা হচ্ছে কি, আমি আগে একটা চিত্র আঁকি, তাহলে ভালো বুঝতে সুবিধা হবে। দাঁড়া, ধরো এটা দিয়ে বুঝাই। তো ধরো স্যার আমার কাছে একটা কি আছে, একটা গ্যাসের পাত্র আছে। এই পাত্রের আয়তন হচ্ছে ভি, একটু লিখে নাও। গ্যাসের যে পাত্র আছে, পাত্রের আয়তন হচ্ছে কত, ভি। আচ্ছা, আর এই পাত্রের মধ্যে আমার অসংখ্য ছোট 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 কি আছে, গ্যাসের অণু আছে, যেগুলা বিভিন্ন দিকে কি করতেছে, ছোটাছুটি করতেছে। এই যে গ্যাসের অণু যেগুলো আছে, এগুলা বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে। ওকে, তো এখানে কত সংখ্যক অণু আছে তুমি বলবা যে এখানে এই পাত্রের অণুর সংখ্যা ইকুয়াল টু কত, স্মল এন ধরে নিলা। আচ্ছা, তাহলে আমরা কি কি পাইলাম, পাত্রের আয়তন পাইলাম, পাত্রের মধ্যে অণুর সংখ্যা পাইলাম। আচ্ছা, তারপরে এখন দেখো তো এখানে তো ছোট ছোট অনেকগুলো অণু আছে, আমি যদি সবগুলো অণুকে একত্রে করি তাদের একটা ভর থাকবে না, তাইলে সব অণুর ভর কত, সব অণুর ভর ইকুয়াল টু ধরলাম তুমি কত, এম। কত ধরলাম, এম। আচ্ছা, তুমি চাইলে গ্যাসের অণুর সংখ্যাকে স্মল হাতের এন না ধরে তুমি বড় হাতের এন ধরো, তাহলে সুবিধা হবে, বড় হাতের এন। আচ্ছা, তো পাত্রের অণুর সংখ্যা হচ্ছে কত, বড় হাতের এন, আর সবগুলো অণু যতগুলো অণু হয় তাদের ভর কত, স্মল এম। আচ্ছা, তো এখন দেখো তো এখানে প্রত্যেকটা আমার গ্যাসের অণু বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে, তাহলে ছোটাছুটি যদি করে আমার কি করতে হবে, এখানে গ্যাসের ব্যাগ নিতে হবে। আচ্ছা, গ্যাসের কি নিতে হবে, ব্যাগ নিতে হবে। এখন তোমার কাছে একটা প্রশ্ন যে আমি এখন গ্যাসের ব্যাগ হিসেবে কোন ব্যাগটা হিসাব করলে ভালো হবে। দেখো তোমাকে আমি এখানে টোটাল 3 ধরনের ব্যাগ কিন্তু বলছি। একটা হচ্ছে এখানে গড় ব্যাগ, একটা হচ্ছে আরএমএস ব্যাগ মানে বর্গমূল গড় বর্গ ব্যাগ, আর একটা সম্ভাব্য ব্যাগ। তুমি আমাকে এই তিনটা থেকে দেখে একটু বলো যে কোন ব্যাগটা নিলে পরে আমার জন্য সুবিধা হয়, মানে কোন ব্যাগটা আমাকে ওভারঅল একটা বেশি ভালো ধারণা দেবে যে গ্যাসের ব্যাগ নিয়ে, বলো তো। আচ্ছা, তো এখানে আমরা যেহেতু একদম প্রিসাইজ এবং মোটামুটি একটা ভালো লেভেলের একটা প্রেডিকশন চাচ্ছি, এজন্য আমাদের ইউজ করতে হবে কোনটা বলো তো, এই সিআরএমএস বা হচ্ছে যে কি আরএমএস ব্যাগটা আমাদের ইউজ করতে হবে। কারণ আমরা একটু আগে দেখাইছি যে কোন ভ্যালুটা ভালো, যে আমার বর্গমূল গড় বর্গ ব্যাগ অর্থাৎ আরএমএস ভালো, নাকি আমার জাস্ট এভারেজ অর্থাৎ হচ্ছে কি গড়টা ভালো। আমরা হিসাব করে দেখলাম যদি হচ্ছে সংখ্যা অনেক বেশি হয়ে যায় এবং তারা যদি মোটামুটি একটা হাই একটা ভেলোসিটি নিয়ে চলে, তখন তাদের সবার সমষ্টিগত যদি আমি একটা দিক টোটাল বলতে চাই, তাহলে কিন্তু আরএমএস ভ্যালুটা আমাকে কি দেয়, মোটামুটি সূক্ষ্ম একটা ধারণা দেয়। তো এই জন্য আমরা এখানে গ্যাসের ব্যাগ হিসেবে নেব কাকে, আরএমএস ব্যাগকে, অর্থাৎ সিআরএমএস। আচ্ছা,
আবার এই যে গ্যাসের অণুগুলা যে গ্যাসের পৃষ্ঠে বিভিন্ন ধরনের ধাক্কাধাক্কি করতেছে, ধাক্কা দিচ্ছে এদিকে 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 এদিকে, ধাক্কা মানে কি, চাপ কিনা বলো, তাহলে এটা কি হচ্ছে, গ্যাসের চাপ হচ্ছে কত, গ্যাসের চাপ হচ্ছে কত, পি। আমরা এখানে কি করছি, প্রথমে এই যে সিচুয়েশন যেটা আমার সামনে আছে, আমি প্রথমে এই সিচুয়েশনটা ব্যাখ্যা করে নিলাম। কি কি ব্যাখ্যা করছি, এখানে আমার পাত্রে অণুর সংখ্যা হচ্ছে কয়টা, বড় হাতের এন, সবগুলো অণুর ভর হবে কত যোগ করলে, স্মল হাতের এম। তো যে কন্টেইনারটা নিছি সেই কন্টেইনারের ভেলোসিটি ভলিউম কত হবে, ভি। তারপরে এই যে গ্যাসের অণুগুলো বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে, ছোটাছুটির ব্যাগটা কি হবে, আরএমএস ব্যাগ, সিআরএমএস। আর এই যে তারা ছোটাছুটি করার ফলে যে বারবার ধাক্কা দিচ্ছে, সেই ধাক্কাটাকে আমরা কি বলতেছি, গ্যাসের চাপ। তো এই যে গ্যাসের গতীয় সমীকরণ যেটা, সেই গ্যাসের গতীয় সমীকরণ হচ্ছে এইটা, সেটা হচ্ছে কি, পি ইন্টু ভি, পি ইন্টু ভি সমান সমান 1/3 এম এন সিআরএমএস। এটা হইল আমার গ্যাসের চাপ এবং আয়তনের সাথে এই গতির সম্পর্ক। আমি নিচে একটু সুন্দর করে লিখি, এটা ডেরিভেশন আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে সূত্রটা। সূত্রটা কি, পি ইন্টু ভি সমান সমান 1/3 এম ইন্টু এন ইন্টু সিআরএমএস। তুমি দেখো এখানে গ্যাসের চাপ এবং আয়তন, এগুলো হচ্ছে কি গ্যাসের প্যারামিটার। এই দেখো গ্যাসের প্যারামিটারের সাথে এটা কি গ্যাসের ব্যাগ, দেখো তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে কিনা বলো। এইগুলা প্রুফ করা যায়, বাট প্রুফটা আমাদের দরকার নাই, আমাদের দরকার সূত্রটা। এবং এই সূত্র তোমার টনটনে মুখস্থ টিটিএম থাকতে হবে। একটু লিখে নাও স্যার, লেখা হইলে আমার একটু জানাও। এখানে একটু দাঁড়াও, একটু ঠিক করে নি, এটা এমএনসি স্কোয়ার হবে, মানে সিআরএমএস স্কোয়ার। ওকে, একটু ভুল হয়েছে, 1/3 mn সিআরএমএস স্কোয়ার। আচ্ছা, তো এই সূত্রটা অ্যাকচুয়ালি আমাকে কি বলে, আমি আবার বলতেছি, গতীয় সমীকরণ মানে কি, গতীয় সমীকরণ মানে হচ্ছে এই যে আমার গ্যাসের যেগুলো গতি থাকবে, সেই গতির সাথে আমার গ্যাসের যে চলক বা গ্যাসের যে প্যারামিটার, এই যে গ্যাসের আমার যে চলকগুলো আছে, সেই চলকগুলো কি কি, এই যে চাপ, আয়তন, তাপমাত্রা, এদের মধ্যে যে সম্পর্কটা করে, এটাকে বলতেছি আমরা গ্যাসের গতীয় সমীকরণ। এবং প্রথম গতীয় সমীকরণটা কি, পি ইন্টু ভি সমান 1/3 mn সি স্কোয়ার। আচ্ছা, তো এই জিনিসটাকে মাঝে মাঝে কিন্তু এমসিকিউতে আছে কিভাবে, হ্যাঁ স্যার, আমি এখানে সব অনুর ভর বলতে স্মল এম বুঝাইছি আর কি, এখানে সবগুলো টোটাল মানে যতগুলো আছে আর কি। আচ্ছা তুমি এখানে, আমি বলি, দাঁড়া 1 মিনিট, এখানে সব অনুর ভর না বলে আমি এখানে একটা অনুর ভর বলি, সরি একটু ঠিক করে নি, একটা অনুর ভর, সব অনুর ভর বলে দুইটা গুণ করতে হবে, এম ইন্টু এন, এটা মানে হচ্ছে সবগুলো অনুর ভর। ঠিক করো না একটু করে, এম ইন্টু এন মানে হচ্ছে সব অনুর ভর, এম ইন্টু এন। আর একটা অনুর ভর হচ্ছে স্মল এম, সরি একটু ঠিক করো না, বলেছি একটু বলতে, এটা একটা অনুর ভর 1/3 mn সি স্কোয়ার বা 1/3 mn সিআরএমএস স্কোয়ার। আচ্ছা, তার একবার বলতেছি যে আমার গ্যাসের চাপ হচ্ছে পি, গ্যাসের ব্যাগ হচ্ছে সিআরএমএস, পাত্রের আয়তন হচ্ছে ভি, অণুর সংখ্যা হচ্ছে এন, আর একটা অণুর ভর হচ্ছে কত, এম। ওকে, আর এম ইন্টু এন বলতে কি বুঝায়, সবগুলো অণুর ভর। ফর এক্সাম্পল ধরো আমার একটা অণুর ভর হচ্ছে, ধরো কথার কথা 2 গ্রাম, হ্যাঁ কথার কথা ধরো, হ্যাঁ, আর ধরো আমার অণু আছে কয়টা, 10টা। তো তো আমি জানি একটা অণুর ভর 2 গ্রাম যদি হয়, 10টা অণুর ভর কত হবে, 10 ইন্টু 2 কত হবে, 20 হবে না। ঠিক সেম ভাবে তাইলে এম ইন্টু এন মানে কি, এইটা হলো এম ইন্টু এন। এম মানে হচ্ছে একটা অণুর ভর, এন মানে হচ্ছে কি অণুর সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তো এটা বুঝলাম মোটামুটি। তো এখান থেকে একটা কোয়েশ্চেন আছে, একটু লিখে নাও ছোট করে, এই একটা এমসিকিউ আছে মাঝে মাঝে, এটা হচ্ছে কোয়েশ্চেনটা লিখো। এই কোয়েশ্চেনটা হচ্ছে, এক মোল গ্যাসের জন্য গ্যাসের গতীয় সমীকরণ কি হবে, গ্যাসের গতীয় সমীকরণ কি হবে। তা আমরা তো জানি, আমরা জানি পিভি সমান কত, 1/3 হচ্ছে কত, এম ইন্টু এন
CRMS স্কয়ার। তো এখন যদি 1 মোল হয়, আমি 1 মোলটাকে কেমনে বলতে পারি? আমি একটা কথা জানি, তোমাদের শিখাইছিলাম আগে, যে আমি বুঝি অ্যাকচুয়ালি 1 মোল মানে হচ্ছে সংখ্যাটা কত? 1 মোল মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তো এটাকে প্রকাশ করা হয় n অফ a দ্বারা। n এ মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা। যেমন কি আমরা কি জানি বাবা? আমরা জানি 1 জোড়া মানে কয়টা? আমরা জানি 1 জোড়া মানে হচ্ছে কত? 2টা। 1 খালি মানে হচ্ছে কয়টা? 4টা। 1 খালি মানে হচ্ছে কয়টা? 4টা। আবার 1 ডজন মানে হচ্ছে কয়টা? 1 ডজন হচ্ছে কত? 12টা। ঠিক সেম ভাবে 1 মোল, মূলও কিন্তু এরকম, এই যে জোড়া খালি ডজনের মতো 1 মোল। 1 মোল মানে সেটা সংখ্যা কত বোঝায়? সেটা বোঝায় 6.022 ইন্টু 10⁻ কত? 23। এটা বোঝায় আর কি, ঠিক আছে? তো এটাকে এত বড় সংখ্যাকে এভাবে না লিখে তুমি চাইলে n অফ a বলতে পারো। আচ্ছা, তার মানে হচ্ছে আমার এখানে কি বসাতে হবে? আমার এখানে কিছুই না, তোমার কাজ এখানে শুধু n এর পরিবর্তে কত বসানো? n এ বসাই দেবা। তাহলে কত হবে দেখো? এখানে হবে 1/3 ইন্টু m ইন্টু na ইন্টু কত হবে? CRMS হোল স্কয়ার। দেখবে যে কি তারপরও এটা কিন্তু তোমার কোথায় নাই? অপশনে নাই। কেন? কারণ আছে। এখানে তোমার একটা জিনিস একটু বুঝাই বলি, আমি একটা প্রি কনসেপ্ট তোমাকে একটু করে বলি, সেটা কি? আচ্ছা দেখো তো, একটা বস্তুর ভর এটাকে আমি কি বলতেছি? m বলতেছি কিনা বলো? অথবা আমি যদি একটা অণুর ভর বলি, বস্তু না বলে এটাকে অণু বলি। একটা অণুর ভর হচ্ছে কত? একটা অণুর ভর হচ্ছে, ধরো আমি m বললাম, তাহলে সুতরাং বলো তো 10টা অণুর ভর হবে কত? সেটা হবে 10 ইন্টু m। তাহলে বলো তো যদি আমি n সংখ্যক অণু নিই, তার ভর কত হবে? তার ভর হবে n ইন্টু m। আচ্ছা, আমি যদি এখন অ্যাভোগাড্রো সংখ্যার সমান নিই, তাহলে কি হবে? m ইন্টু na। আচ্ছা, তো অ্যাভোগাড্রো সংখ্যাটাকে আমরা কি বলতেছি? 1 মোল বলতেছি না? তাহলে বলো তো এখানে কতগুলা জিনিসের ভর আছে? এখানে হচ্ছে 1 মোলের ভর আছে কিনা বলো? দেখো এখানে ভর আছে কয়টা? এখানে ভর আছে একটার, 10m। এখানে ভর আছে কয়টার? এখানে ভর আছে 10টার, n ইন্টু m। এখানে ভর আছে কয়টার? এখানে ভর আছে nটার, m ইন্টু na। এখানে ভর আছে কয়টার? 1 মোলের ভর। এতটুকু বুঝতে পারছো কিনা বলো? আর আমরা জানি 1 মোলের ভরকে আমরা আদর করে আরেকটা নাম দিই, সেটাকে আমরা বলি মোলার ভর। এবং মোলার ভরকে আমরা প্রকাশ করি কি দিয়ে? বড় হাতের m দিয়ে। 1 মোলের ভরকে আমরা আদর করে কি বলি? মোলার ভর বলি। যেমন ফর এক্সাম্পল, এই যে তোমার কাছে এই যে কি বলে পিরিয়ডিক টেবল আছে না, পর্যায় সারণী, ওখানে দেখবা ওখানে লেখা আছে যে অক্সিজেনের ভর কত। আর আমরা যখন ক্যালকুলেশন করি না যে 1 মোল অক্সিজেনের আণবিক ভর কত, সেটা কি করি আমরা? 16 গুণ 2, 16 দুগুণে কত? 32। এই যে 32টাকে আমরা কি বলি? 32টাকে আমরা বলি মোলার ভর। 1 মোল অক্সিজেনের ভর এটা হচ্ছে কত? 32। সেটাকে আমরা কি বলি? মোলার ভর। এজন্য দেখবা যে পরীক্ষার মধ্যে যখন অপশন দেবে তখন তারা কি করবে জানো? এই m ইন্টু n কে m ইন্টু n এর পরিবর্তে তারা একটা বড় হাতের m দিয়ে দেবে, যে এরকম যে 1/3 বড় হাতের m CRMS স্কয়ার। এখানে বুঝে নিতে হবে বড় হাতের m মানে কিছুই না, মোলার ভর। এখানে 1 মোলের ভর ইউজ করা হয়েছে, একটু লিখে নাও। ওকে, তাইলে আমাদের মোটামুটি একটা ধারণা ছিল গ্যাসের অণু নিয়ে, এগুলো আমরা মোটামুটি দেখছি আর কি। তো এই জিনিসগুলো কিন্তু আমি আবারও পড়াবো তোমাকে, হ্যাঁ? এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রথম 2 লেকচারে বললে হয়ে যায়, কিন্তু সার্টেন কারণে আমাদের একটু লেকচার একটা বেশি লাগছে, সমস্যা নেই। এগুলো কিন্তু আমি লাস্টে গিয়ে আরেকবার রিপিট করব। এই গ্যাসের গতীয় সমীকরণ অর্থাৎ গতি তত্ত্বটা আমি আরেকবার পড়াবো, তখন আমরা ম্যাথ সহ দেখবো, তখন এই জিনিসগুলো তোমাদের অনেক কাজে দেবে, হ্যাঁ? তো প্রথম পত্র একটু করে দেখাই নিলাম। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে কি? গ্যাসের বিভিন্ন আমরা এখন কি করব? বিভিন্ন গ্যাসের সূত্র দেখব। এখন আমরা কি করব? বিভিন্ন গ্যাসের সূত্র দেখব। আচ্ছা, এখন দেখো আমাদের পৃথিবীতে যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোর উপরে বা গ্যাসের বিহেভিয়ারের উপরে অনেক ধরনের বিজ্ঞানী অনেক ধরনের এক্সপেরিমেন্ট করছে। এই গ্যাসের কিসের উপরে? বিহেভিয়ারের উপরে। কিরকম বিহেভিয়ার? তারা দেখছে যে কি আমি গ্যাসের তাপমাত্রা যদি স্থির রাখি, আমি যদি গ্যাসের তাপমাত্রা স্থির রাখি, তাহলে গ্যাসের আয়তন এবং হচ্ছে যে কি চাপের কি এরকম সম্পর্ক হয়। আবার অনেকে দেখছে যে কি যদি আমি চাপকে স্থির রাখি, তাহলে
তাদের হচ্ছে যে কি তাপমাত্রা আর আয়তনের কি সম্পর্ক হয়। আবার অনেকে বলছে যদি আমি আয়তন স্থির রাখি তাহলে তার চাপ এবং হচ্ছে যে কি তাপমাত্রার মধ্যে কি সম্পর্ক হয়। এরকম অনেক ধরনের বিহেভিয়ার আছে। হ্যাঁ, আবার অনেকে দেখছে কি তাদের গ্যাসের যে ব্যাপন হার, এই যে গ্যাসের ব্যাপন হারের উপর অনেকে বিভিন্ন ধরনের টেস্ট করছে। আবার অনেকে দেখছে কি তাদের যে চাপ, আরো সুন্দর করে বলতে গেলে যদি আমি একাধিক গ্যাস নিই তো একাধিক গ্যাস কি পরিমাণ চাপ দেয়, এই জিনিসটার নিয়ে কাজ। তো এরকম অনেকগুলো বিহেভিয়ারের উপর অনেকগুলো সূত্র হয়েছে। হ্যাঁ, তো আমরা এখন কি করব, এই বিভিন্ন গ্যাসের সূত্রগুলো আমরা দেখব। তবে আজকে হয়তো আমরা দেখি কতটুকু আলোচনা করতে পারি, যেহেতু ওই আমাদের প্রমি নাই। হ্যাঁ, আজকে বেশি পড়াও ঠিক হবে না, আর বন্যার কারণে এখন কি বলতাম, দেশের সবখানেই খুব বিশ্রী অবস্থা। আচ্ছা, তো এখন দেখো আমরা আমাদের ইন্টার লেভেলে মানে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে আমরা কি কি গ্যাসের সূত্রগুলো পড়বো এগুলো একটু করে আমি তোমাকে দেখাই দিই। প্রথমত আমরা এখানে দুই ধরনের গ্যাস নিয়ে আলোচনা করব। একটাকে বলা হবে আদর্শ গ্যাস, একটাকে বলা হবে বাস্তব গ্যাস। আর একটাকে বলা হবে কি আদর্শ গ্যাস। আমরা এখানে এই দুই টাইপের গ্যাস নিয়ে আলোচনা করব। তো এখন আমাদের কাছে কি আছে, আদর্শ গ্যাসের অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলোর নামগুলো লিখো। প্রথমে আমরা পড়ব এখানে বয়েলের সূত্র, এরপরে আমরা পড়ব এখানে চার্লি সূত্র বা চার্লসের সূত্র যে যেটা বলে, এরপর আমরা এখানে পড়ব লুসাকের সূত্র, এরপরে আমরা দেখব হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, এরপর আমরা দেখব এখানে অ্যাভোগাড্রো সূত্র, খুবই ছোট, বেশি কিছু দেখার নাই। এরপরে আমরা এখানে দেখব এই সবগুলার সংমিশ্রণের ফলে একটা সূত্র আছে যেটাকে আমরা বলি আদর্শ গ্যাসের সূত্র বা আদর্শ গ্যাসের সমীকরণ। এই সবগুলার সংমিশ্রণে কি পাওয়া যায়, আদর্শ গ্যাসের সমীকরণ পাওয়া যায়। হ্যাঁ, এরপরে আমরা দেখব, লিখো একটু করে, এরপরে আমরা দেখব এখানে কোনটা বলা যায়, ডাল্টনের সূত্র, এরপর আমরা দেখব এখানে ব্যাপন সূত্র। বেশ, মোটামুটি এই সমস্ত সূত্রগুলি আমরা এখানে আলোচনা করব। গ্রাহাম, এটাকে ব্যাপনের সূত্র না বলে তুমি চাইলে গ্রাহামের ব্যাপন সূত্র বলতে পারো। গ্রাহামের ব্যাপন সূত্র। তো মোটামুটি আমরা এই সমস্ত সূত্রগুলাই মোটামুটি আমরা দেখব। তারপরে এই যে আমাদের বাস্তব গ্যাস আছে, বাস্তব গ্যাসের মধ্যে আমরা কি কি দেখব। বাস্তব গ্যাসের মধ্যে মোটামুটি একটা সূত্র খুবই পপুলার, সেটা হচ্ছে ওই ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটা খুবই পপুলার, ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এটা মোটামুটি পপুলার, খুব ভালোই, এবং এটা আমরা আলোচনা দেখব। তো মোটামুটি এই জিনিসপত্রগুলো আমরা দেখব। তো আমরা ক্লাস শুরু করব প্রথমে এই যে আমাদের বয়েলের সূত্রটা দিয়া। তো টাইটেলটা লিখে ফেলো, বয়েলের সূত্র। আচ্ছা, তো আসো দেখি আমরা বয়েলের সূত্র এই জিনিসটা কি, বা এখানে গ্যাসের প্যারামিটারগুলো কিভাবে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো বিজ্ঞানী বয়েল অনেক আগে, সালটা মনে নাই, তিনি একটা এক্সপেরিমেন্ট করে দেখছেন। হ্যাঁ, তো আমরা ওই এক্সপেরিমেন্টটা ওনার মতো করে না করে আমরা আমাদের মতো করে একটা করার ট্রাই করি। দেখো সেটা কি। তো ধরো আমি কি করলাম, ধরো আমার কাছে একটা চেম্বার আছে। হ্যাঁ, ধরো আমার কাছে একটা বদ্ধ, একটা সিল্ড একটা চেম্বার আছে, হ্যাঁ, আমি কি করলাম, এই চেম্বারের মধ্যে একটা ছোট একটা বেলুন নিলাম। হ্যাঁ, মোটামুটি বাতাস আছে আর কি। হ্যাঁ, আবার এই বেলুনটা রাখলাম। এখন দেখো আমি কি করছি, এই যে আমার এখানে একটা আমি ছোট্ট একটা ছিদ্র করলাম, এই ছিদ্রটা লাগাইলাম একটা পাম্পের সাথে। হ্যাঁ, তো পাম্পের কাজ কি, পাম্প কি করবে জানো, এই যে আমার এখানে যে এই যে
পাত্রটা আছে না, এই পাম্প কি করবে, পাত্র থেকে আস্তে করে সবগুলো চাপ নিচের দিকে টেনে নেবে। অর্থাৎ এই পাম্পের কাজ কি, পাম্পের কাজ হচ্ছে চাপ কমানো। পাম্পের কাজ হচ্ছে কি, চাপ কমানো। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে সেটআপটা কি বললাম, একটা বেলুন রাখলাম একটা সিল্ড একটা চেম্বারে, ওই চেম্বারের মধ্যে আমি কানেকশন দিলাম কাকে, পাম্পের। পাম্প কি করবে, সাক করে ফেলবে যতগুলো প্রেসার আছে, এটা সাক করে এখানে কি করবে, প্রেসার কমাই ফেলবে। আচ্ছা, আমি কি করলাম, একটা সুইচ আছে, ধর একটা সুইচ আছে এখানে, আমি কি করলাম, সুইচটাকে চাপ দিলাম, সুইচটাকে আমি অন করলাম। এখন অন করার ফলে দেখা গেছে কি, আমার এই যে কন্টেনারটা আছে, কন্টেনার থেকে সকল ধরনের বাতাস টেনে নিয়ে ফেলতেছে। অর্থাৎ এখানে কি করে ফেলতেছে, চাপ কমাই ফেলতেছে। চাপ কি করে ফেলতেছে, কমাই ফেলতেছে। এখন দেখো তো, এখন এখানে চাপ কমানোর ফলে একটা অদ্ভুত একটা কাহিনী দেখা গেছে। সেই অদ্ভুত কাহিনীটা কি, দেখা গেছে আমি যত বেশি চাপ কমাচ্ছি, আমার এখানে যে ফুটায় বেলুনটা আছে, বেলুনটা ধীরে ধীরে বড় হচ্ছে। যত চাপ কমাচ্ছি আরো বড় হচ্ছে, যত চাপ কমাচ্ছি আরো বড় হচ্ছে। অর্থাৎ বেলুনের আয়তন কি হচ্ছে, বাড়তেছে। তার মানে কি, দেখো তো, আমি যদি কোনো একটা স্থানে প্রেসারটাকে কমাই, তাইলে আমার আয়তন ভি সেটা কি হচ্ছে, সেটা বৃদ্ধি পাচ্ছে কিনা বলো। অর্থাৎ কোনো একটা জায়গায় যদি আমি গ্যাসের চাপ কমাই ফেলি, তাহলে সেখানকার আয়তন কি হবে, বৃদ্ধি পাবে কিনা বলো। আচ্ছা, আরো একটা এক্সপেরিমেন্ট করি। এটা ধরো এক্সপেরিমেন্ট 1 গেল। এখন ধরো আমি সেকেন্ড আরেকটা এক্সপেরিমেন্ট করতেছি। দেখো সেটা কি, ধরো হচ্ছে যে আমার কাছে একটা এরকম একটা কি আছে, একটা ইনজেকশন। আচ্ছা দাঁড়াও, আমি তোমার ভালো করে দেখাই। আচ্ছা, আমরা তো সবাই মোটামুটি ইনজেকশন দেখছি, তাই না? এরকম টাইপের, এরকম নিচে একটা সুই থাকে, আর এইখানের মধ্যে এমন করে দিয়ে লম্বা একটা কি থাকে, নল থাকে। এটা চাপ দিলে কি হয়, ইনজেকশন কি হয়, পুশ হয়। তো আমি এক কাজ করি, আমি এই পুরা ইনজেকশন না, আমি জাস্ট এই অংশটুকুনি একটু জুম করে দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, আচ্ছা, এই তো দূর কিছু ভাগ হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন দেখো তো আমি কি করতেছি, ধরো এখানে তো আমার কি আছে, কিছু পরিমাণ বাতাস তো আছে, মানে ধরো গ্যাস আছে না। এখন দেখো তো, যদি আমি এখানে ইনজেকশনটাকে পুশ করা শুরু করি, আমি যেটাকে পুশ করা শুরু করে, দেখো তো এটা নিচের দিকে যাবে না। অর্থাৎ ইনজেকশন পুশ করতেছে মানে কি, এটা চাপ বাড়তেছে। এখন দেখো তো, চাপ দেওয়ার ফলে আগে আয়তন যত বেশি ছিল, এখন দেখো তো আয়তন কি হয়ে গেছে, কমে গেছে কিনা বলো। আমি কি করছি, এখানে প্রেসার দিছি, তো চাপ প্রয়োগ করছি। চাপ প্রয়োগ করার ফলে দেখো তো কি হয়েছে, এই যে গ্যাস আগে যে আয়তনে থাকতো, এখন গ্যাসের আয়তন কি হয়ে গেছে, কমে গেছে কিনা বলো। অর্থাৎ এটার উল্টা, আমি যদি পি বৃদ্ধি করি, দেখা যাবে ভি কি হয়েছে, হ্রাস পাইছে। তো এই যে সম্পর্কটা, যে নেক্সট স্লাইডে দেখাই, এই যে চাপ যদি বাড়ায় আয়তন কমে, আবার উল্টা চাপ কমাইলে আয়তন বাড়ে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে একত্রে দেখাইছেন আমাদেরকে বিজ্ঞানী বয়েল। তিনি দেখাইছে পি ইজ সমানুপাতিক 1/v, অথবা অনেক বই লেখা আছে ভি ইজ সমানুপাতিক 1/p। তবে এটা কম লেখা আছে, এটা বেশি লেখা আছে প্রথমটা। হ্যাঁ, তার মানে এটা কি, আমার চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কি পাতিক, ব্যস্তানুপাতিক। তো তিনি কি করছেন, এখানে সমানুপাতিকের পরিবর্তে একটা ধ্রুবক আনছে কে ইন্টু 1/v। তাহলে সুতরাং কি হয়েছে, পি ইন্টু ভি সমান সমান কে। কে মানে হচ্ছে কি, ধ্রুবক। অর্থাৎ কোনো একটা সিস্টেমের মধ্যে যদি আমি, এই দেখো, যখন এই সমস্ত এক্সপেরিমেন্ট করছিল, একটা জিনিস আমি এখানে বলি নাই, সেখানে কি কি জানো, এই এক্সপেরিমেন্ট করার সময় তিনি তাপমাত্রা স্থির রাখছিল। তাপমাত্রা স্থির, অর্থাৎ প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করার সময় কিন্তু তাপমাত্রা স্থির ছিল, এবং কোনো ধরনের গ্যাসের অণু কিন্তু বাহির হয়ে যায় নাই। কিন্তু কি হয় নাই, বাহির হয়ে যায় নাই। তার মানে কি, মোল সংখ্যাও স্থির ছিল, তাপমাত্রাটাও স্থির, সাথে কি, মোল সংখ্যাটাও স্থির। এই দুইটা কথা কিন্তু খেয়াল রাখতে হবে। বয়েলের সূত্র কখন কখন অ্যাপ্লিকেবল, যখন আমি তাপমাত্রা স্থির রাখবো, এবং যখন আমি কি করব, যখন মোল সংখ্যাটা কি থাকবে, স্থির থাকবে। অর্থাৎ কোনো ধরনের কিছু কি হবে না, বের হবে না। তো তখন আমি কি বলতে পারি, তখন পি ইন্টু ভি সমান সমান কে ধ্রুবক, যখন হচ্ছে কি মোল সংখ্যা হচ্ছে n, তাপমাত্রা হচ্ছে t, কি থাকবে, স্থির থাকবে। টি মানে হচ্ছে কি, তাপমাত্রা,
আর এন মানে হচ্ছে কি, এন মানে হচ্ছে মোল সংখ্যা। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে আমার বয়েলের সূত্র। তো আজকে আমরা মোটামুটি এখানে স্টপ রাখি, নেক্সট ক্লাস থেকে আবারও শুরু করবো বয়েলের সূত্র থেকে। তো মোটামুটি আজকে এতটুকুই থাক, দেখা হবে স্যার নেক্সট ক্লাসে। কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো।